প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি লো পেড স্টক নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে সকল স্টকের পেইড আপ ক্যাপিটাল 10 কোটি টাকা বা তার কম, সে সকল স্টক নিয়ে আমার আলোচনা থাকবে। তাহলে যারা লো পেড স্টকে বিনিয়োগ করেন বা লো পেড স্টকের বিনিয়োগকারী আছেন, তারা সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন স্টকগুলো কেনা যাবে এবং কোনগুলো থেকে প্রফিট নিতে হবে, এবং আজকের যে মার্কেট প্রাইস এবং আজকের চার্টগত দিক থেকে কি অবস্থায় আছে সেই বিষয়টা আমি তুলে ধরব। আর সূচক নিয়ে যদি বলি, তাহলে দেখেন যে সূচকটা আসলে এখানে যে অবস্থা, আমি যেটা বলেছি, ছোট্ট একটা চ্যানেল ক্রিয়েট করেছে ইন্ডেক্স, এইখানে যেভাবে চলছে এভাবে করে এটা দেখেন যে উপরের যে আপার লাইন এটা কিন্তু টাচ করেছে, করে সূচক আজকে একটু কারেকশান হয়েছে। তাহলে এখান থেকে হয়তো আরও একটু নিচে চলে আসলেও যদি এই চ্যানেলটা ভেঙে না যায় তাহলে ভালো, তাহলে সূচক এই চ্যানেলের ভিতর দিয়ে এইভাবে করে উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা আমি দেখি। এখন দেখা যাক সামনের দিকে কি হয়। যদি নেমেও যায় এবং এই চ্যানেলটা ভেঙে নিচে না যায় তাহলে এখানে ভয়ের কোনো কারণ থাকবে না। আর আমার ভিডিও শুরু করার আগে আমি একটা নিউজ আপনাদের সামনে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে sharenews24.com এই নিউজটা করেছে। এখানে দেখেন যেটা বলেছে যে ফ্লোর প্রাইস উঠাতেই শেয়ার ছাড়লেন বিদেশিরা। তাহলে কোন কোন কোম্পানির শেয়ার ছেড়েছেন এবং কত টাকা বাজার থেকে তুলে নিয়েছেন সেটা যদি দেখি, তাহলে দেখেন তারা বিক্রি করেছেন 103,54,00,000 টাকার স্টক। আর যে সকল স্টক বিক্রি করেছেন তার মধ্যে এখানে আছে যে রেকিড অ্যান্ড বেনকিজার, ম্যারিকো, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি, বাটা শু, লাফার্জ হোলসিম, আরএকে সিরামিক, সিঙ্গার বাংলাদেশ ও গ্রামীণফোন, এই স্টকগুলি থেকে বিক্রি করেছেন, করে তারা 103,54,00,000 টাকা মার্কেট থেকে বের করে নিয়ে গেছেন। তার মানে তারা বিনিয়োগ তুলে নিছেন। এই নিউজের এক্সটেনশনে বলা আছে যে অপরদিকে বেশ কিছু কোম্পানি থেকে তারা বিনিয়োগ এখনও তুলে নেননি বা বিনিয়োগের কোনো পরিবর্তন আসেনি। সেটা হচ্ছে বার্জার পেইন্টস, ইউনিলিভার কনজিউমার কেয়ার, হেডেলবার্গ সিমেন্ট, এই তিনটা স্টক থেকে তারা বিনিয়োগ তুলে নেননি। এখন বিনিয়োগ তোলার যে কারণ, সেই কারণগুলোর মধ্যে তিনটি কারণ এখানে বলা হয়েছে: ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, ফ্লোর প্রাইস ব্যবস্থার নেতিবাচক প্রভাব, অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তা। এখানে কিছু শীর্ষ কোম্পানির পর্যালোচনা, মানে কোন কোম্পানি থেকে কত টাকার শেয়ার বিদেশিরা বিক্রি করেছেন সেইটা এখানে বলা আছে। আমি এটা বলে আর আপনাদের সময় নষ্ট করতে চাই না, নিউজটা আপনারা পড়ে নেবেন। আমি আমার ভিডিওর যে বিষয়বস্তুর কথা বলেছি যে পেইড আপ ক্যাপিটাল 10 কোটি টাকা বা তার কম যে সকল স্টকের, সেই স্টকগুলিতে যদি আমি যাই তাহলে দেখেন যে 29টা স্টক আছে যে সকল স্টকের পেইড আপ ক্যাপিটাল 10 কোটি টাকা বা তার কম। তাহলে আমি স্টকগুলির নাম যদি এখানে শুধু বলে যাই, তাহলে দেখেন এমবি ফার্মা, এএমসিএল প্রাণ, অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স ফিন, আরামিড সিমেন্ট, আজিজ পাইপ, বঙ্গজ, বিডি অটোকার্স, বেঙ্গল বিস্কিট, দেশ গার্মেন্টস, দুলামিয়া কটন, ইস্টার্ন লুব, জিকিউ বলপেন, হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি, হিমাদ্রি, এটা এসএমই স্টক, জুট স্পিনার্স, কে অ্যান্ড কিউ, লিব্রা ইনফিউশন, মুন্নু এজিএমএল, নর্দার্ন ইন্স্যুরেন্স, ফার্মা এইড, রহিম টেক্স, রংপুর ফাউন্ড্রি, রেকিড অ্যান্ড বেনকিজার, রেনউইক জিনসায়ার, শ্যামপুর সুগার মিলস, স্ট্যান্ডার্ড সিরামিক্স, ওয়ান্ডারল্যান্ড টয়েস লিমিটেড, জিল বাংলা সুগার মিলস। এই 29টা স্টকের পেইড আপ ক্যাপিটাল 10 কোটি টাকা বা তার কম। এই স্টকগুলি প্রাইসগত দিক থেকে কীরকম আছে সেটা যদি আমি 30 সেকেন্ড করে বলে যাই, তাহলে আমি আসলাম এমবি ফার্মার স্টকে। এই স্টকটার দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রিতে যদি আমি যাই, আমি একটু দীর্ঘ সময়ের প্রাইস হিস্ট্রি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমি 3 বছরের প্রাইস হিস্ট্রি নিয়ে আলোচনা করতে চাই। এইখানে দেখেন যে এমবি ফার্মার 3 বছরের প্রাইস হিস্ট্রিতে আমি আসলাম। এমবি ফার্মা গত 23 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এর লো প্রাইস কিন্তু এই 670-75 থেকে হাইয়েস্ট হচ্ছে 988। এখন যে জায়গায় আছে এই স্টকটা উপরেও যেতে পারে, নিচেও যেতে পারে। 816 টাকা 50 পয়সায় প্রাইস ক্লোজ করেছে। এইখানে দেখার বিষয় যে এই স্টকটা মুভিং অ্যাভারেজের ভ্যালু অর্থাৎ 780-79, এইটা ভেঙে যদি নিচে যায় তাহলে কেউ এই স্টকটা যদি কিনতে চান তাহলে অবশ্যই স্টপ লস নিয়ে বের হয়ে যেতে হবে। এরপরে এএমসিএল প্রাণ, এই স্টকটাও কিন্তু দেখেন যে যেখানে আছে এখন 207 টাকা, একটা কেনার মতো জায়গায় আছে এবং অনেক দিন যাবৎ গত 24 সালের অক্টোবর থেকে বর্তমান সময় পর্যন্ত এই স্টকটার প্রাইস নিচে 200, উপরে 216 টাকা বা 18-20 টাকা, এর উপরে যেতে পারেনি। তাহলে এই স্টকটা এই জায়গায় একটা অ্যাকুমুলেশন জোনে আছে। যদি কেউ এন্ট্রি নিতে চান নেওয়া যাবে, তবে 200 টাকার নিচে যদি নেমে যায় তাহলে অবশ্যই স্টপ লস নিতে হবে। এবং এটা যদি 250-60-এর উপরে যেতে পারে তাহলে
ভালো একটা প্রফিট এখান থেকে হয়তো আসলেও আসতে পারে যদি 260-এর উপরে প্রাইস ক্লোজ করতে পারে তাহলে। এরপরে অ্যাপেক্স ফুড, এই স্টকটা কিন্তু দীর্ঘ একটা কারেকশানে আছে এবং এটা পজিটিভ হতে পারছে না। পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েও বারবারই মুভিং অ্যাভারেজের ভ্যালু টাচ করে করে প্রাইস নিচে চলে আসছে। তাহলে এই স্টকটা কি হবে, আমি যদি একটা রেখা বা টেনে আপনাদেরকে একটু দেখাই, এই জায়গাটা এই স্টকটা কিন্তু একটা চ্যানেল ব্রেক করার একটা ইঙ্গিত দিয়েছে। যদি এই স্টকটা 180 টাকার নিচে নেমে না যায় তাহলে এখান থেকে একটু আস্তে আস্তে করে উপরে যাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে 313 টাকা পর্যন্ত যেতে পারে। এরপরে অ্যাপেক্স স্পিন, এই স্টকটাও কিন্তু ভালো একটা স্টক, এটা ভালো ডিভিডেন্ডই দেয়, কিন্তু এই স্টকটাও একটা দেখেন বড় একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। এইখানে যদি দেখেন যে এই চ্যানেলটা ব্রেক করে সে উপরে যেতে পারছে না, এখন এই চ্যানেল ব্রেক করে যদি উপরে যেতে পারে, এইভাবে করে উপরে ক্লোজিং দিয়ে এইখানে রিটেস্ট করে আবার যদি উপরের দিকে যেতে থাকে তাহলে নিচের দিকে আসার সম্ভাবনা ওই রকমভাবে থাকবে না, কিন্তু চ্যানেলটা ব্রেক করে যদি উপরে যায় তাহলে। এখন দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রিতে যদি আসি তাহলে দেখি যে অ্যাপেক্স স্পিনের প্রাইস এখন যে জায়গায় আছে সেটা একটা এন্ট্রি নেওয়ার মতো জায়গা কিনা। এখানে খেয়াল করলে দেখেন যে এই স্টকটা কিন্তু 79-80 টাকায় এসেছিল, এইরকম জায়গা থেকে এর আগে সাপোর্ট নিয়েছিল কবে 2020 সালের জানুয়ারিতে, আবার এইখানে 2025 সালে এসে সেই জায়গায় এসেছিল। তাহলে এই স্টকটা চাইলে কিনা যেতে পারে। এরপরে আরামিট, এই স্টকটা বড় একটা কারেকশনের মধ্যে আছে, যদিও একটা লো পেড স্টক, 158 টাকা প্রাইসে আছে এবং দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রিতে যদি যাই তাহলে দেখেন এটা 2007 সালে যে জায়গায় প্রাইস, যেখান থেকে প্রাইস উপরে গিয়েছিল তার কাছাকাছি প্রাইসটা এসেছে এবং এই জায়গা থেকে এই নভেম্বর 2024 থেকে বর্তমান সময় পর্যন্ত এখানে একটা অ্যাকুমুলেশন জোন ক্রিয়েট করেছে। এখানে দেখতে হবে যে 142 বা 43 টাকার নিচে যদি নেমে যায় তাহলে এইখানে এই স্টকটাতে এন্ট্রি নিলে স্টপ লস, আর যদি এখান থেকে উপরে যায় তাহলে একটা ভালো প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে আরামিটের। এরপরে আজিজ পাইপ, এই স্টকটা আপনারা জানেন যে বেশ ভালোই প্রাইস র্যালি মাঝে মাঝেই করে। এইখানে দেখেন আমি 3 বছরের চার্টে আছি, এই স্টকটার হায়েস্ট প্রাইস কিন্তু 141-42 টাকায় গিয়েছিল, এখন কোন জায়গায় আছে, মাত্র 47 টাকা, এবং এই জায়গায় এর একটা অ্যাকুমুলেশন জোন। এটা গত অক্টোবর 2024 থেকে বর্তমান সময় পর্যন্ত লো হচ্ছে 42-43 টাকা এবং হায়েস্ট হচ্ছে 55 টাকা। যদি এই স্টকটা 55 টাকার উপরে ক্লোজিং দিতে পারে তাহলে উপরে যেতে পারবে, আর না হলে এই জায়গায় অ্যাকুমুলেশন জোন যেখানে ক্রিয়েট করেছে এর মধ্যেই ঘোরাফেরা করতে থাকবে। এরপরে বঙ্গজ, এই স্টকটাও শক্তি দেখিয়েছে এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এইখানে যদি আপনারা একটু দেখেন যে এই স্টকটা কিন্তু 84 টাকা লেভেল থেকে উপরের দিকে যাওয়া শুরু হয়েছে এবং দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রিতে যদি আসি তাহলে 2012 সালেও এই এখন যে জায়গায় প্রাইসটা আছে এরকম জায়গায় প্রাইস আসেনি। তাহলে এই বঙ্গজের প্রাইস এখান থেকে যদি 103 টাকা 4 টাকার উপরে ক্লোজিং না করতে পারে তাহলে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা কম, তখন এখান থেকে হয়তো আবার কমে 90 টাকা বা তারও একটু নিচে চলে আসতে পারে। এরপরে বিডি অটো কার্স, এই স্টকটাও কিন্তু এখানে একটা বটম ক্রিয়েট করে ফেলেছে। বটমটা কত, 84 টাকা নিচে আর উপরে হচ্ছে 98 টাকা। তাহলে এই স্টকটাও কেনার মতো একটা অবস্থানে আছে। এরপরে বেঙ্গল বিস্কিট কিন্তু একটা বড় ডাউন ট্রেন্ডে আছে। যদি এইভাবে আপনারা দেখেন তাহলে এই অবস্থাটা, এটা একেবারে প্রাইস যে একটা ডাউন ট্রেন্ডে আছে এটা পজিটিভই হতে পারেনি, তাহলে এই স্টকটা একটা বটম ক্রিয়েট করতে যাচ্ছে। এই জায়গাটুকু যদি আপনারা দেখেন যে গত ফেব্রুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত এই জায়গাটা, অর্থাৎ লোয়েস্ট হচ্ছে 52 টাকা, উপরে 57-58 টাকা বা 60 টাকা, এর মধ্যে প্রাইসটা ঘোরাফেরা করছে। এটা যদি 60 টাকার উপরে ক্লোজিং না করতে পারে তাহলে উপরে যাওয়ার সম্ভাবনা দেখি না আমি। আর উপরে যদি যেতে হয় তাহলে এই জায়গাটা অর্থাৎ 84 টাকা যদি ক্রস করতে পারে তাহলে তার যে একটা ট্রেন্ড, লোয়ার ট্রেন্ড, এই ট্রেন্ডটা ব্রেক করতে পারবে। না হলে এখানে যদি 60-62 টাকা ক্রস করে তাহলে 84 টাকায় ধাক্কা খেয়ে আবার নিচের দিকে আসবে। এরপরে দেশ গার্মেন্টস, এই স্টকটা দেখেন একটানা 5 দিন পজিটিভ হয়ে এই জায়গাটা একটা বেয়ারিশ প্যাটার্ন ক্রিয়েট করেছে, যদিও ভলিউমটা কম হয়েছে এবং দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রি যদি দেখা যায় তাহলে এই স্টকটাও
এই যেখান থেকে পজিটিভ হলো অর্থাৎ 60-62 এরকম প্রাইসে আসছিল না, কয়েকদিন আগেও এই স্টকটা 280 টাকায় ছিল, এখন 105 টাকা এর প্রাইস। যদি এই স্টকটা 130-32 টাকা বা 120 টাকার উপরে ক্লোজিং না দিতে পারে তাহলে উপরে যাওয়ার সম্ভাবনা আমি খুব একটা দেখি না। যদি উপরে যায়ও তাহলে 120 থেকে 25 টাকা এর মধ্যে থেকে ফিরে আসার সম্ভাবনাটা অনেক বেশি। দুলামিয়া কটন, এটা জেড ক্যাটাগরি, এই স্টকটাও কিন্তু ভালো প্রাইস র্যালি দীর্ঘদিন যাবত যদি দেখি আমরা তাহলে করতে পারেনি। এখানে 3 বছরের প্রাইস হিস্ট্রিতে যদি যাই তাহলে দীর্ঘদিন যাবতের প্রাইস নিচে 58 টাকা আর উপরে 80-82 টাকা, এখন যেখানে আছে 75 টাকা, এবং মুভিং এভারেজের ভ্যালু টাচ করে এটা বেয়ারিশ হয়ে গেছে। এটা হয়তো একটু কমলে এখান থেকে 2-3 টাকা কমতে পারে, যেহেতু দীর্ঘদিন যাবতের প্রাইসটা একটা 60-65 থেকে উপরে 80-82 এর মধ্যে ঘুরছে। দুলামিয়া কটন, ইস্টার্ন লুব, এই স্টকটা কিন্তু যদি দেখেন যে এই জায়গাটা এটা যদি ব্রেক করতে না পারে, আজকে ব্রেক করার একটা ইঙ্গিত দিয়েছে। ভলিউমটা ওইভাবে বেশি হয়নি তুলনামূলক, কিন্তু আগের যে হাই ছিল 2552 টাকা সেইটা ব্রেক করে 2666 টাকায় প্রাইস ক্লোজ করতে সক্ষম হয়েছে। তাহলে এই ইস্টার্ন লুব এইখান থেকে আরও একটু উপরে গেলে যেতে পারে। যদি উপরে যায় তাহলে কত দূর যেতে পারে সেইটা যদি আমরা বলি তাহলে এই স্টকটা কিন্তু এই 2730 থেকে 3130 লেভেল পর্যন্ত একটা বড় রেজিস্ট্যান্স ফেস করবে। যদি সেই জায়গাটা ব্রেক করতে না পারে তাহলে আবারও এই স্টকটা একটু কারেকশানে আসবে ইস্টার্ন লুব। এরপরে জিকিউ বল পেন, এই স্টকটা যদি আপনারা একটু খেয়াল করেন যে বেশ ট্রেন্ডি একটা স্টক, এইভাবে কিন্তু ঘুরেছে, প্রাইসটা এইভাবে চলেছে এবং দীর্ঘদিন যাবত এটা মুভিং এভারেজের ভ্যালু টাচ করে উপরে যাচ্ছে। আর এখন যে জায়গায় জিকিউ বল পেনের প্রাইস, এই জায়গা থেকে 3 বার প্রাইস নিচে এসেছে, 2 বার নিচে এসেছে। এখন এইখানে যদি ব্রেকআউট না দিতে পারে স্টকটা তাহলে কিন্তু এখান থেকে উপরে যেতে পারবে না, 170-72 উপরে ক্লোজ করতে হবে। যদি সেটা করতে পারে তাহলে এই জায়গাটা পর্যন্ত যেতে পারে, সেক্ষেত্রে হয়তো 220-30 টাকা পর্যন্ত চলে যাওয়ার একটা চান্স থাকবে এই জিকিউ বল পেনের। এরপরে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি, এটা জেড ক্যাটাগরির স্টক। এই স্টকটাও কিন্তু প্রায় প্রাইস র্যালি করে। এখানে যদি দেখেন যে এই স্টকটা কিন্তু বেশ ভালো একটা ট্রেন্ডি স্টক, এর চার্ট প্যাটার্ন দেখলেই বোঝা যায়। এখন যেখানে আছে এটা একটা অ্যাকুমুলেশন জোন, যদি এই স্টকটা 95 এর নিচে চলে আসে তাহলে এখান থেকে স্টপ লস নেওয়া ছাড়া আর কোনো উপায় আমি দেখি না। এরপরে জুট স্পিনার্স, এই স্টকটা আপনারা একটু খেয়াল করেন যে জুট স্পিনার্স এই স্টকটা দীর্ঘদিন যাবত একটা কারেকশানের মধ্যে আছে এবং এই যে একটা লোয়ার ট্রেন্ড এইটা থেকে বের হতে পারছে না। যদি এই স্টকটা এই যে লোয়ার যে একটা চ্যানেল, এই চ্যানেলটা ব্রেক করে উপরে শক্তিশালীভাবে ব্রেকআউট না দিতে পারে তাহলে উপরে যাওয়ার সম্ভাবনা আমি দেখি না। তবে খুব বেশি যে কমে যাবে এইটাও ধরা যায় না এই জুট স্পিনার্স, কারণ এরকম জায়গা থেকে অর্থাৎ এই 194 বা আরেকটু কম 185-86 থেকে এই স্টকটা একবার 285 পর্যন্ত গিয়েছিল। তাহলে এখন ঠিক সেই লেভেলের কাছাকাছি থেকে কিন্তু একবার পজিটিভ হয়েছে। গত 26শে জুন এই স্টকটার প্রাইস ক্লোজিং হয়েছিল 200 টাকায় আর নিচে এসেছিল 185 টাকা। তাহলে এই স্টকটা আরও নিচে নেমে আসবে এটা বলা যায় না, তবে এই যেভাবে ঘুরছে এরকমভাবে এই জায়গাটার মধ্যেই যদি চলে, যখন এখান থেকে ব্রেকআউট দিলেই এই স্টকটা কিন্তু 250 টাকা বা তারও উপরে চলে যেতে পারে জুট স্পিনার্স। এরপরে K&Q, এই লো পেইড স্টকটা বেশ একটা ট্রেন্ডি স্টক। এর চার্ট যদি দেখেন আপনারা বুঝবেন। তাহলে এখানে যদি আপনারা একটু খেয়াল করেন, আমি শ্যাডো দিয়ে যদি আপনাদেরকে দেখাই যে এই স্টকটা কিভাবে গেছে এবং এখানেও একটা পজিটিভনেস দেখাচ্ছে। এই জায়গাটা যদি ব্রেকআউট করে এখানে একটা ডব্লিউ প্যাটার্নের মতো অর্থাৎ ডাবল বটম প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করতে যাচ্ছে। যদি এই নেকলাইন অর্থাৎ 229 এই লেভেলটা ব্রেক করতে পারে তাহলে কিন্তু এটা 265-70 পর্যন্ত চলে যেতে পারে K&Q। এরপরে লিব্রা ইনফিউশন, এই স্টকটা কিন্তু বেশ
ভালো ট্রেন্ডি স্টক। আপনারা এখানে যদি একটু খেয়াল করেন যে এইভাবে এর চার্টটা চলেছে, প্রাইসটা উঠানামা করেছে, এভাবে করে এখন যেখানে আছে একটা ব্রেকআউট লেভেলে অবস্থান করছে। দীর্ঘদিন যাবত 829 টাকার উপরে প্রাইস যেতে পারেনি। এইখান থেকে যদি উপরে ক্লোজিং দিতে না পারে তাহলে 830 টাকায় যদি না যেতে পারে তাহলে উপরে যাওয়ার সম্ভাবনা নাই। এই অ্যাকুমুলেশন জোনের মধ্যেই ঘোরাফেরা করতে থাকবে। এরপরে মন্নু এজিএমএল, এই স্টকটা কিন্তু অনেক ভালো ডিভিডেন্ড দেয়, কিন্তু এই স্টকটা কারেকশান হতে 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 এমন একটা জায়গায় এসেছে 320 টাকা। যদি এটা দেখেন যে এটা পজিটিভ হতেই পারছে না, তাহলে এই স্টক এখন যেখানে আছে এখানে আমি একটা ভালো দেখি, ভালো সাইন দেখি এখানে, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজের যে ভ্যালু, সেই মুভিং অ্যাভারেজের ভ্যালু টাচ করে করে এই স্টকটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। তাহলে এখন আজকে 320 টাকায় ক্লোজিং হয়েছে, মুভিং অ্যাভারেজের ভ্যালু টাচ না করেই বেশ একটা শক্তি দেখিয়েছে। তাহলে এই স্টকটা যদি 350-এর উপরে ক্লোজিং করতে পারে তাহলে এটা উপরে হয়তো 400 টাকার ঘর পর্যন্ত যাওয়ার একটা চান্স তৈরি করবে মন্নু এজিএমএল। এরপরে নর্দার্ন ইন্স্যুরেন্স, এই স্টকটা কারেকশানের মধ্যে আছে এবং এটা একটা বটম ক্রিয়েট করে এই জায়গা থেকে প্রাইসটা নামছে না 90-91 থেকে উপরে 99 টাকা পর্যন্ত। আজকে 90 টাকা 60 পয়সা প্রাইস ক্লোজিং করেছে। এখান থেকে যদি 100 টাকার উপরে ক্লোজিং দিতে পারে এই স্টকটা 112 টাকা 15 টাকা বা 120 টাকা পর্যন্ত যেতে পারে। এরপরে ফার্মা এইড, এই স্টকটা কিন্তু ভালো একটা স্টক, ট্রেন্ডি স্টক। এর যে চলার পাত এভাবে করে করে কিন্তু চলেছে, কোনো সময় ফ্ল্যাট যায় নাই, সব সময় প্রাইস উঠানামা করেছে। এই জায়গাটা যদি আমরা বাদ দেই, এইখান থেকে এই জায়গায় একটা বড় ডাউন ট্রেন্ডের পরে এটা পজিটিভ হওয়ার চেষ্টা করছে 535-এ আজকের ক্লোজিং প্রাইস। তবে এটা যদি খেয়াল করেন যে এই জায়গাটা অর্থাৎ 585 টাকার উপরে যদি না যেতে পারে তাহলে এটা 600 টাকা লেভেলে যাওয়ার সম্ভাবনা আমি দেখি না। এরপরে রহিম টেক্সটাইল, এই স্টকটা কয়েকদিন আগেও বেশ বেড়েছিল, বড় কারেকশনের পরে আজকে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে। তাহলে এখান থেকে যদি এই স্টকটা 122 টাকা বা 25 টাকার উপরে প্রাইস ক্লোজ করতে পারে তাহলে এই স্টকটা কিন্তু উপরে চলে যেতে পারে, সেক্ষেত্রে 150 টাকা পর্যন্ত যাওয়ার একটা চান্স আছে। এরপরে রংপুর ফাউন্ড্রি, রংপুর ফাউন্ড্রি যদি আপনারা দেখেন যে এখানে ডাবল বটমের মতো একটা প্যাটার্ন এখানে ক্রিয়েট করেছে। এর নেকলাইনটা কত? নেকলাইনটা কিন্তু 156। এখান থেকে বেড়ে যদি 156 ক্রস করে উপরে যেতে পারে তাহলে এই স্টকটা হয়তো 180-82 পর্যন্ত যেতে পারে রংপুর ফাউন্ড্রি, তাছাড়া উপরে যাওয়ার সম্ভাবনা আমি দেখি না। রেকিড অ্যান্ড বেনকিজার, এটা দীর্ঘদিন যাবৎ কিন্তু এই 46-47 টাকার মধ্যে প্রাইসটা ছিল। যখন ওই লেভেলটা ভেঙে যায় এবং 4500 লেভেলের নিচে চলে আসে তখন কিন্তু টানা একটা পতনের মধ্যে আছে। আর এই জায়গাটা যদি আপনারা দেখেন রেকিড অ্যান্ড বেনকিজারের, আমি এই গত মে মাস থেকে অর্থাৎ 25 সালের মে জুন মাসে এটার একটা বটম ক্রিয়েট করেছে। বটমটার হায়েস্ট লেভেল হচ্ছে 3357 বা 60, নিচে হচ্ছে 3278 বা 3250, এই লেভেলটার মধ্যে ঘোরাফেরা করছে। যদি এই স্টকটা 3334-এর উপরে ক্লোজিং না করতে পারে তাহলে 4000 পর্যন্ত বা ওই দিকে যাওয়ার চান্স আপাতত নাই। রেন উইক জিনসয়ার, এইটা খুব ট্রেন্ডি স্টক, এইটা একবার বেড়ে যাওয়ার পরে আস্তে আস্তে কমেছে, আবার এখানে একটা বটমের মতো ক্রিয়েট করছে, হঠাৎ হঠাৎ টান দেয়। যদি কেউ মনে করেন যে এইটার কিনবো তাহলে এইটা যদি 580-85-র মধ্যে পান তাহলে এই স্টকটা কিনা যাবে, এবং যদি 650-60-70-এ যায় তাহলে সেল দিবেন। এরপরে শ্যামপুর সুগার মিল, এই জেড ক্যাটাগরি, এই স্টকটাও ট্রেন্ডি একটা স্টক। এখন এটা কারেকশানের পরে এখানে একটা বটম ক্রিয়েট করার চেষ্টা করছে, যদি এইখানে বটম ক্রিয়েট করে শক্তি নিয়ে ফিরতে পারে তাহলে এই স্টকটা 140-42-45 বা 150 টাকা পর্যন্ত চলে যেতে পারে। স্ট্যান্ডার্ড সিরামিকে আমি আসলাম, এই স্টকটা ম্যাসিভ কারেকশানে আছে। যদি দীর্ঘদিনের চার্ট হিস্ট্রি আমরা দেখি তাহলে দেখেন এই স্টকটা 194 বা 200 টাকা, এইখান থেকে কমতে কমতে এখন 60 টাকা এর প্রাইস, এবং 2023 সালের ডিসেম্বর থেকে শুরু করে 24 সাল 25 সাল পর্যন্ত এটা শুধু কারেকশানেই আছে। এবং এই জায়গাটা যদি দেখেন এপ্রিল 2024 থেকে বর্তমান সময় পর্যন্ত একটা অ্যাকুমুলেশন জোনের, এর আগের অ্যাকুমুলেশন জোন ছিল 60-এর উপরে 68-70 এই জায়গা, সেটা যখন ভেঙে ফেললো এখন 60 টাকা বা তারও নিচে এসে গেছে। তাহলে এই স্টকটা যদি 75-এর উপরে ক্লোজিং দিতে পারে তাহলে 80-80-র পরে 105 এভাবে করে উপরে যেতে পারে।
এই স্ট্যান্ডার্ড সিরামিক। এরপরে জিল বাংলা সুগার মিলস। জিল বাংলা সুগার মিলস আমি কিন্তু দীর্ঘদিনের চার্ট হিস্ট্রি নিয়ে আলোচনা করছি, এবং যেটা আমি দেখাচ্ছি এটা কিন্তু উইকলি চার্টেই ম্যাক্সিমাম স্টক আমি দেখিয়েছি। তাহলে এই জিল বাংলা সুগার মিলসও আপনারা দেখেন যে বিরাট একটা কারেকশনের মধ্যে আছে গত 23 সালের নভেম্বর থেকে, অর্থাৎ 23 নভেম্বর, 24 সাল পুরা এবং 25 সাল, এটা কারেকশানের মধ্যেই আছে। এই গত অল্প কিছুদিন থেকে এটা 80 টাকা বা 79 টাকা এর নিচে আসেনি, সেইটা হচ্ছে 2025 সাল। তাহলে এই জিল বাংলা সুগার মিলস একটা অ্যাকুমুলেশন জোন ক্রিয়েট করে ফেলেছে, এবং এই স্টকটায় যদি কেউ এন্ট্রি নেন এবং 80 টাকার নিচে যদি নেমে যায় তাহলে অবশ্যই এখানে স্টপ লস নিতে হবে। আর যদি এখান থেকে টান দেয় তাহলে উপরে আবার ওই 160 বা 160-70 এই দিকটা পর্যন্ত যেতে পারে। এই জেড ক্যাটাগরির স্টকে যেটা হয় সেটা হচ্ছে যে একটানা যদি বাড়ে তাহলে 3 দিন 4 দিন বেড়ে তারপরে আবার কারেকশানে আসে। দিনে দিনে কিনতে হবে এবং অল্প অল্প করে কিনতে হবে, যখন বাড়বে সেল দিতে হবে। জেডের ক্ষেত্রে এই বিষয়গুলি মনে রাখতে হবে। তাহলে আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চেয়েছি যে সকল স্টকের পেইড আপ ক্যাপিটাল 10 কোটি টাকা বা তার কম, সে সকল স্টক প্রাইসগত দিক থেকে কী অবস্থা আছে, সেগুলিতে কোন জায়গায় এন্ট্রি নেওয়া যাবে বা কোনটা এন্ট্রি পয়েন্ট, কোনটা সেলিং পয়েন্ট, এইটা আমার মনে হয় আপনারা ধরতে পেরেছেন। আর নতুন ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।